অবশ্যই অনাকাঙ্ক্ষিত ঘটনা। প্রফেসর কাশেম মজুমদার স্যার, আপনার কাছেও আসি। এই ঘটনাটি মাত্রই গণমাধ্যমের মাধ্যমে আমরা জানলাম, আপনি লক্ষ্য করেছেন স্যার? হ্যাঁ, আমরা অবজার্ভ করতেছিলাম, সদ্য সংবাদ মাই টিভিতেই দেখলাম, বেশ কিছুক্ষণ ধরেই ব্রেকিং নিউজ হিসেবে আসতেছে। এখন আমাদের দেশের যে কোনো লোক, যে কোনো হত্যাই নিন্দনীয়, যে কোনো হত্যাই বিয়োগান্তক, এবং সর্বোপরি তিনি একজন পার্লামেন্ট মেম্বার, সংসদ সদস্য ছিলেন, যে ডেফিনেটলি রাজনীতির সাথে সংশ্লিষ্ট ছিলেন। সম্ভবত রাজনীতির কারণে হয়তোবা রাজনীতি ছাড়াও ব্যবসা বাণিজ্যর সাথেও সম্পৃক্ততা ওনার থাকতে পারে অনুমান করি। তো এইসব কারণেই হোক আর যেটাই হোক, 16ই মে থেকে তিনি নিখোঁজ ছিলেন। গত প্রতিদিনেই আমাদের মিডিয়াতে পর্যন্ত তার আপডেট পাওয়া গেছে। প্রতিদিনেই আমাদের মিডিয়া কিছু না কিছু, বিশেষ করে আমাদের ডিবির উদ্ধৃতি দিয়ে খবরগুলো দিচ্ছিল, এবং অবশেষে আমরা আজকে অত্যন্ত বিয়োগান্তক ঘটনাটাই শুনলাম, এবং সেটার জন্য সত্যিকার অর্থে খুবই কষ্টদায়ক এই কারণে যে আমাদের দেশেরই যে 3জনকে অ্যারেস্ট করা হলো, এরা 3জনেই আমাদের দেশের, এবং এটাতে আসলে অন্য দেশে এ ধরনের একটা ঘটনা আমাদের দেশের লোকজন যে করা, এটা আমাদের জন্য এবং ওই দেশের জন্য একটা বিব্রতকর, দুই সরকারের জন্য বিব্রতকর, এবং দুই দেশের শান্তি শৃঙ্খলা বাহিনীর জন্য বিব্রতকর ডেফিনেটলি। তো আমি আশা করতেছি অচিরেই আমাদের এবং পশ্চিমবঙ্গের পুলিশ ডিপার্টমেন্ট, গোয়েন্দা বিভাগ, তারা এইটার রহস্যতা উদ্ঘাটন করবে, খুনের মূল খুনিদেরকে তারা ধরতে পারবে, আইনের নেবে, এটা আমি আশা করি যে খুব শীঘ্রই হবে। সর্বশেষে আমি আনোয়ারুল আজিম আনার, সম্মানিত সংসদ সদস্য ঝিনাইদহ স্যারের, তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার পরিবারের প্রতি সহানুভূতি জানাচ্ছি, এবং আমি মনে করি যে আমাদের প্রশাসন, আমাদের পুলিশ বিভাগ এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে এবং জাতিকে আশ্বস্ত করবে। আপনি যেই পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনীর কথা বললেন, বিশেষ করে কিছুটা অজয় দাশগুপ্ত বলেছেন যে এই জাতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ বা সংসদ সদস্য, তাদের নিরাপত্তা, তাদের এক ধরনের এরকম কোনো ঘটনার আগে পরে এগুলো বিভিন্ন ধরনের গোয়েন্দা রিপোর্ট বা তাদেরকেও তো অনেকে ফলো করেন, জানার কথা। তার মানে এখানে বাংলাদেশের বিভিন্ন এজেন্সিগুলোরও তো বড় ভূমিকা পালন করবার ব্যাপার ছিল। এটা ছিল অনেক সময়। আসলে যে জিনিস কি, প্রথমেই আসবে যেটা, দোষ কিন্তু দুই পক্ষের আছে। একটা হলো যে আমাদের দেশে আইন শৃঙ্খলা বাহিনী বলেন বা প্রশাসনের যে স্তরেই বলেন, দক্ষ প্রশাসন ব্যবস্থা আমরা গড়ে তুলতে পারিনি বছর ধরে। ঠিক একইভাবে প্রয়োজনীয় জনবলও আমরা দিতে পারিনি, এবং এই ছাড়া আসলে যে জিনিসটা হলো যে অন্যায় যারা করে তারা কিন্তু যতই প্রশাসন যতই সতর্ক থাকুক, আইনশৃঙ্খলা বাহিনী যতই সতর্ক থাকুক, তারা ওটা করে ফেলতে পারে। এবং যে জিনিসটা হলো যে হয়তোবা আপনি কি একটু পরেই আমাকে বা অজয়দাকে বলবেন ইরানের দিকেও টাকানোর জন্য বলবেন, কিন্তু সেখানেও ওরকম একটা ইরানের রাষ্ট্রপ্রধানকে, যিনি ওনার ক্ষেত্রে একটা হয়েছে, এবং সেখানেও তো অনেক কিছুই। অথবা আমরা আজকে দেখলাম যে হেলিকপ্টার যে সাংকেতিক যে চিহ্ন যেটা ছিল সেটাকে ইয়েটা করছে। আসলেই যে জিনিসটা হলো যে দুনিয়াব্যাপী এখন এমন একটা ক্রাইম যারা করতেছে, তারা এত বেশি সফিস্টিকেটেড বা করতে চাচ্ছে বা করতে চাচ্ছে, যেটা হয়তো বা লস আমাদের মনে করেন আমাদের বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী এখনও কিন্তু তারা ক্রাইমের যে সফিস্টিকেশন পর্যায়ে, ওই পর্যায়ে হয়তো বা কতটুকু যাইতে পারছে যায় না। আমি কিন্তু মনে করতেছি না যে আমাদের হ্যাঁ, এখন এই যে 16 তারিখ থেকে এবার একজন সংসদ সদস্য নিখোঁজ হলেন এবং তাকে আমরা খুঁজে পাচ্ছিলাম না, এবং আমি তো কিছুটা যতটুকু, আমি এটা তো অত সিরিয়াসলি দেখি নেই, কারণ আমি তো সাধারণত প্রশাসন সংক্রান্ত ওই পড়ালেখার বইয়ের সাথে থাকি। তারপরে আমি যতটুকু নিউজে মাঝে মাঝে দেখলাম, অনলাইনে পত্রিকাগুলোতে দেখলাম, তার টেলিফোন বিহারে পাওয়া, ওনার অস্তিত্ব বিভিন্ন জায়গাতে পাওয়া গেছে। আবার উনি হয়তো বা বলেছেন যে উনি দিল্লি যাচ্ছেন বিএপিদের সাথে মিটিং করতেছেন। এগুলো মিসগাইড করার জন্যই, এগুলো আমাদেরকে মানে ল এনফোর্সিং এজেন্সিকে মিসগাইড করার জন্য, ধোঁকা দেওয়ার জন্যই এটা করা হয়েছে বলে মনে হয় আর কি। এবং
এটা যাই হোক স্যার, আমরা এটা এর- অত্যন্ত পরিকল্পিতভাবে অবশ্যই করা হয়েছে, যা পরিকল্পিতভাবে আমাদের আমরা অলরেডি আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন। পররাষ্ট্র এবং স্বরাষ্ট্র বোধই বলেছেন যে এটি তদন্ত হচ্ছে, আমরা চাই এটির সুষ্ঠু বিচার হোক। আপনি কিছুটা স্যার কথাটা তুলেছেন যে আমরা আরও একটি অ্যালার্মিং যেটি আন্তর্জাতিক খবর, যে ইরানের প্রেসিডেন্টের মর্মান্তিক মৃত্যু, এবং এর প্রভাবে আমরা আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে বাংলাদেশে সব জায়গায় দেখছি যে মধ্যপ্রাচ্যে একটা অস্থিরতার শঙ্কা। তারপরে এখনো সেই ঘটনাটি নিয়েও তদন্ত হচ্ছে, অনেকেই বিভিন্নভাবে এটিকে ফ্রেমিং করার চেষ্টা করছেন যে এটির পেছনে কারা জড়িত। কারণ আমরা ভালো করে জানি সম্প্রতিকালে বিভিন্ন কারণ দেখিয়ে ইরান ইসরায়েলে হামলা করেছিল, তার একটা খুব ঘটনাটিও আমাদের জানা আছে। তো এই প্রসঙ্গটি নিয়ে আমরা একটু আলোচনা নিয়ে আসতে চাইছি, যে আপনি যদি শুরু করলে একটু বলেন। জি, তারপরে আমরা আমি আসলে যে এই জিনিসটা হলো যে পলিটিক্যাল সায়েন্সের ছাত্র, তো আমরা কনস্পিরেসি থিওরি স্বাভাবিক কারণেই আমাদের কাছে আসে যখনই এর ধরনের কোনো একটা ঘটনা ঘটে, এবং সেই কনস্পিরেসি থিওরিতে অনেক রকমের ব্যাখ্যাই হতে পারে। যেহেতু উনি রাষ্ট্রপ্রধান হিসেবে অত্যন্ত জনপ্রিয় হয়ে আসছিলেন, এবং তার জনপ্রিয়তা আসলে আকাশচুম্বী ছিল, নেক্সট টু দ্য খামেনি, তাদের যে আধ্যাত্মিক নেতা, ধর্মীয় যে নেতা, ওনার পরেই ওনার, এবং উনি ইয়েতে, তো এখানে আমার কাছে মনে হয় যে উনি তো প্রায় 20 ইয়ার্স ধরে কর্মী থেকে এই পর্যন্ত এসেছেন। হ্যাঁ, এবং চিফ জুডিশিয়াল পোস্ট উনি হোল্ড করছিলেন। আনডাউটেডলি হি ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার পার্সোনালিটি, পলিটিক্যাল পার্সোনালিটি ইন ইরান। এবং তার সময় ইরানের যে অবস্থা, বিশেষ করে যে অতি সম্প্রতি যে ইরানের সাথে ইসরায়েলের যে ইয়েটা হলো, কনফ্লিক্টটা হলো, এবং যেখানে ইরান অ্যাটাকেই করলো, এবং এক পর্যায়ে আমেরিকা ইসরায়েলকে বাধ্য হলো বলতে যে কাউন্টার অ্যাটাক করতে যাও না। তো ওরকম জিনিসগুলো, তো এখানে যে জিনিসটা হতে পারে আসলেই মিডল ইস্টের যে অবস্থা, সেটা 1948 থেকেই তো এমন কোনো ঘটনা ঘটতেছে না মিডল ইস্টে যেখানে আমি একজন নাগরিক হিসেবে, আমার ধর্মীয় অনুভূতি নয়, আমি সাধারণ একজন নাগরিক হিসেবে আমি মনে করি যে যার সাথে 48-এর পর থেকে এমন কোনো ঘটনা মিডল ইস্টে ঘটতেছে না যেখানে ইসরায়েলের ইনভলভমেন্ট আইদার প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে না হচ্ছে। কারণ আপনি চিন্তা করে দেখেন, ইরানে যখন অ্যাটাক, ইরান আর ইসরায়েলের মধ্যে যখন ইয়েটা হলো, ইরান ক্ষেপণাস্ত্র পাঠালো, কিন্তু সেটাকে কাউন্টার করলো কে? ইসরায়েলের থেকে বেশি সিরিয়াস হলো জর্ডান। কেন জর্ডান হলো? জর্ডান তার নিজের স্বার্থে, তার নিজেকে রক্ষা করার স্বার্থে। আপনি যদি খেয়াল করে থাকেন, আজ থেকে বোধহয় 1982-তে যখন বৈরুতে ইসরায়েলি একেবারে লেবাননকে ম্যাসাকার করে দিয়েছে, লেবানন রাজধানী বৈরুতে ম্যাসাকার করে দিচ্ছিল, তখন সিবিএসে আমি তখন মাত্র সেদিনেই বোধহয়, ওই দিনেই বোধহয় আমি কানাডাতে আমি গেলাম পড়ার উচ্চশিক্ষার জন্য। তো টেলিভিশনটা খুলে দেখতেছিলাম, 14-15 বছরের একটা বাচ্চা বলতেছিল, তাকে জিজ্ঞাসা করতেছিল র্যাঙ্কিং করো তোমার শত্রু কারা। সে প্রথম বলছিল, সেই বাচ্চাটা 14-15 বছরের মুসলমান বাচ্চাটা বলছিল যে আমার প্রথম শত্রু হলো মুসলিমস। যদি আমরা মুসলমানরা ইউনাইটেড হতে পারতাম তাহলে মিডল ইস্টে আমরা তাহলে ইসরায়েলের এত বাড়াবাড়িটা করতে পারতো না, কিন্তু আমরা মুসলিমরা তো ইউনাইটেড নয়। ঠিক একইভাবে তার কথারই পুনরাবৃত্তিতে ধরে আপনি মনে করেন যে ইরান যেভাবে উঠে আসতেছিল, সেখানে একদিকে ইসরায়েল যেমন আছে, ঠিক পাশাপাশি একই মাথা ব্যথা হয়ে আছে সৌদি আরবের, একই মাথা ব্যথা হয়ে আছে গালফ স্টেটগুলা। তো এখন ওরকম একটা সিচুয়েশনে হেলিকপ্টারে তিনি ছিলেন, তিনি হলেন রাষ্ট্রের নেক্সট টু দ্য, মানে তাদের আধ্যাত্মিক নেতার পরে, খামেনির পরেই তিনি, এবং আনডাউটেডলি তার যে হেলিকপ্টারটা তো বেশ কিছুবার চেক করেই অবশ্যই এরদন্ত হয়, তার হেলিকপ্টারটাতে যদি এখন আমরা শুনতে পাই যে ইফ ইট ইজ ইন দ্য ক্রাইসিস, ইন দ্য ডেঞ্জার পয়েন্ট, ওটা সাংকেতিক সিগন্যাল দেওয়ার মতো অবস্থা ছিল না, সিগন্যালটা অকার্যকর করে রাখা হয়েছিল। তো ডেফিনেটলি কেউ না কেউ করেছে, এবং এখানে যে এটা এগুলা করার জন্য যে ইসরায়েল থেকে লোক আসতে হবে তা না, সেই ইরানিয়ান কেউ না কেউ হয়তো হতে পারে, ওদেরই কেউ থাকতে পারে যাদের ইয়ে হিসাবে কাজ করছে। তো সেই কারণেই আমি বললাম আর কি যে কনস্পিরেসি থিওরি যদি আপনি ব্যাখ্যা করেন টুডে টুমোরো হয়তো বা দেখবেন একটা, আর অলরেডি তো আমার মনে হয় সোভিয়েত রাশিয়া কিছু কথাবার্তা বলে ফেলেছে যেগুলো হয়তো বা ইরানেই বলার কথা ছিল, তাই না? তো সেই হিসাবে দেখা যাক, আমরা অনেক পুরনো দিনের বিমান, এটাকে রেনোভেট করা হয়নি, আর দ্বিতীয়টা আর তো আমরা অপেক্ষা করি, দেখি।